হগিন্নির ভূতের নাম মিয়া খা মনে হচ্ছে হবে। ডক্টর ইউনূসের সরকার আজকে কঠিন এক অ্যাকশনে গেছে, অনেকের মধ্যে টেনশন ঢুকে গেছে। ঘটনা কি হতে যাচ্ছে খেয়াল আছে? অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের পক্ষে যে সহজে ক্ষমতা ছাড়া সম্ভব নয় এবং বিশেষভাবে এই সরকারের উপদেষ্টাদের একটা বিরাট অংশের পক্ষে কখনোই আর তাদের আগের জীবনে ফিরে যাওয়া সম্ভব নয়, সেই কথাটা মাথায় রেখে বারবার আমি এই সন্দেহ প্রকাশ করি যে সত্যিই কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এই সরকার সত্যি একটা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাবে। ওই যে লাউ সেই কদু। হায় হায়, এখনো যদি এই একই অবস্থায় থাকে তাইলে যে সংস্কার সংস্কার কত কথা শুনলাম, কোনো কিছুর পরিবর্তন তো হয় নাই। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় না থেকেও জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের পক্ষে যে সহজে ক্ষমতা ছাড়া সম্ভব নয় এবং বিশেষভাবে এই সরকারের উপদেষ্টাদের একটা বিরাট অংশের পক্ষে কখনোই আর তাদের আগের জীবনে ফিরে যাওয়া সম্ভব নয়, সেই কথাটা মাথায় রেখে বারবার আমি এই সন্দেহ প্রকাশ করি যে সত্যিই কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এই সরকার সত্যি একটা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাবে, নাকি যে সরকার আসবে তাকে ডক্টর ইউনূসকে যেমন রাষ্ট্রপতি করতে হবে, আসিফ নজরুল সহ উপদেষ্টাদের একটা বিরাট অংশকে নানা পদে রেখে দিতে হবে শুধুমাত্র তাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করার জন্য। এই যে সন্দেহটা আপনার আমার মনে, সেটা যে কত সত্যি সেটা আরেক দফা আসিফ নজরুল স্যার প্রমাণ করেছেন গাইবান্ধায় গিয়ে। রীতিমতো একটা সরকারি সভা, সরকারি পরিচালনায় ব্যবস্থাপনায় ইনডোরে, মানে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে একটা সভা যেখানে জেলা প্রশাসক পর্যন্ত উপস্থিত ছিলেন, যথাযথ নিরাপত্তার ব্যবস্থা মন্ত্রী আসিফ নজরুলের জন্য করা ছিল। সেখানে আসিফ নজরুল যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হাদির বিচার বিষয়ে, ওসমান হাদির বিচার বিষয়ে মন্তব্য করা মাত্র সেখানে এমন হট্টগোলের ঘটনা ঘটে এবং তাকে ভুয়া ভুয়া স্লোগানে এমন ভাবে একরকমের মানে বিব্রত করে ফেলা হয় যে আসিফ নজরুল মান সম্মানটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের সহায়তায় কোনো মতে ওই ইনডোর স্টেডিয়াম ছেড়ে গিয়ে প্রাণ, সম্মান, জীবন এবং সবচেয়ে বড় কথা তার ইমেজ রক্ষা করেছেন। এখন আসিফ নজরুল যেই ইমেজটা সবসময় তুলে ধরতে চান যে তিনি তরুণদের মধ্যে জনপ্রিয়, তিনি নাগরিকদের মধ্যে জনপ্রিয়, তিনি একজন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব, তাকে সকলে চেনে মান্যগণ্য করে, যেই যোগ্যতার বলে তিনি 5ই আগস্টের আগে এই সেনাপ্রধানের সঙ্গে ছাত্ররা শেখ হাসিনাকে ফেলে দিলে কিভাবে তিনি সরকার গঠন করবেন আর তিনি প্রধান উপদেষ্টা হবেন নাকি ডক্টর ইউনূস হবে, এসব নিয়ে যে এক রকমের দর কষাকষি করতে পারছিলেন, তার সেই ইমেজ আসলে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এখন আসিফ নজরুলের পক্ষে ওই যে তিনি কথায় কথায় বলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব, তা তো অসম্ভব বটেই, জনসমক্ষে কোথাও গিয়ে দাঁড়ানো সম্ভবত অসম্ভব হয়ে পড়েছে। দেখেন গাইবান্ধায় যে ঘটনাটা ঘটলো, সরকার তো সর্বত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, হ্যাঁ ভোট হলে নাকি আর জীবনে কোনোদিন ফ্যাসিবাদীরা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না, তো তারা গণতন্ত্রের এত বড় রক্ষক, এত বড় প্রবর্তক, তো সেই প্রবর্তক হিসেবে আসিফ নজরুল গেছেন গাইবান্ধায়, সেখানে গিয়ে তিনি হ্যাঁ ভোট কার্যক্রম উদ্বোধন ও ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক মত বিনিময় সভায় যোগ দিয়েছেন। মানে ভাবেন কি পরিমাণে একটা সরকারি কার্যক্রমে একজন মন্ত্রী গেছেন, একটা রুটিন কার্যক্রম, একেবারে ব্যাপক সরকারি ব্যবস্থাপনায়, সেইখানে প্রধান অতিথির বক্তব্য চলাকালে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কি অদ্ভুত! ফ্যাসিবাদের দোসরদের জন্য উপদেষ্টারা গিয়ে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না তা কিন্তু না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ওই মত বিনিময় সভায় ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে। সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আসিফ নজরুল, সেখানে বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ হাদির হত্যাকারীদের বিচার প্রসঙ্গে বলেন যে হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে, কারণ আসিফ নজরুল স্যার তো হাদির মানে মৃত্যুর পর যে এক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিরাট আন্দোলন বাংলাদেশে দানা বেঁধে উঠলো, যার জেরে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ভাঙা হলো, যেই আন্দোলনের নেতৃত্ব দিতে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এগিয়ে এলেন, যে আন্দোলনের ফলশ্রুতিতে হাসনাত আব্দুল্লাহ বললেন যে তারা 7 সিস্টারকে ভারতের মূল ভূখণ্ড থেকে একদম আলাদা করে ফেলবেন, তো সেই আন্দোলনের পর আসিফ নজরুল স্যারও তো ভীষণভাবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে তার পার্সোনাটা সেটাকে একরকমের চাঙা করতে উদ্গ্রীব হয়ে উঠেছেন এবং এমনই উদ্গ্রীব হয়ে উঠেছেন যে মানে এখন ক্রীড়া উপদেষ্টা হিসাবে ফেসবুকে এক বেফাস মানে স্ট্যাটাস দিয়ে ফেলে যে গোলামির দিন শেষ, বাংলাদেশ ক্রিকেট দল কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলবে না, এ ঘোষণা কোনো ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা না করে, ক্রিকেট বিশেষজ্ঞ ক্রিকেটার কারোর সাথে আলাপ না করে, যে এরকম পরিস্থিতিতে আসলে আর বিশ্বকাপ খেলা যায় কিনা এরকম কোনো কিছু না জেনে তিনি একাই এরকম একটা স্ট্যাটাস দিয়ে দিলেন গোলামির দিন শেষ লিখে। কাজে তিনি ভেবেছেন এখন তার মানে ব্যক্তিত্ব এমন এক সুউচ্চ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ টিমকে ক্রিকেটেও ভারতে খেলতে যেতে না দিয়ে, যে মানে তরুণেরা তাকে এক রকমের হিরো, তারকা মনে করবে, ঠিক যেমন তারকা তারা তাকে মনে করতো যখন তিনি 26 লাখ ভারতীয়
বাংলাদেশে চাকরি করেন, এসব আজগুবি তত্ত্ব তরুণদের সামনে উপস্থিত করে তরুণদের খেপিয়ে তুলেছিলেন। আর 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে তরুণদের সম্মান ভালোবাসা পেয়ে সেনাপ্রধানের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। কাজেই আসিফ নজরুল এখন গিয়ে গাইবান্ধায় মাত্র বক্তৃতায় বলা শুরু করেছেন যে হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে। আপনারা তো জানেন যে যেই চার্জশিট দিয়েছে পুলিশ, সেটাকে প্রত্যাখ্যান করেছে হাদির রাজনৈতিক সহকর্মীরা, ইনকিলাব মঞ্চ থেকে তারা পুনঃ তদন্তের দাবি করেছে। এখন আসিফ নজরুল বলছেন ত্রুটিপূর্ণ চার্জশিটের বিষয়ে আদালত তার কাজ করছেন, আমরা মন্ত্রণালয় দ্রুত বিচার কাজ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এখন পর্যন্ত একজনও গ্রেফতার হয়নি, মানে যারা যে গুলি করেছে বা যে মোটরসাইকেল চালিয়েছে, মানে দুজন মূল অভিযুক্তের কেউ কিন্তু গ্রেফতার হয়নি, কিন্তু ওনারা নাকি দ্রুত এটা নিষ্পন্ন করতে কাজ করছেন। এটা বলা মাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রশ্ন তোলেন এই বিচার কাজ নিয়ে, এবং তখন আসিফ নজরুল বলেন, তিনি তো ভাবেন তিনি সবাইকে বুঝ দিয়ে দিতে পারবেন, তিনি তখন বলেন চার্জশিট যদি গৃহীত না হয় তাহলে আপনার কথার পেছনে যুক্তি থাকতে হবে, আর আমাদের মেয়াদ শেষ হলে বিচার হবে না, এমন আত্মবিশ্বাসীনতা কেন? মানে উনি উল্টা বোঝাচ্ছেন যে আমাদের মেয়াদ শেষ হলেও বিচার হবে, আপনারা শুধু কণ্ঠ চালু রাখুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এরপর দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, আইন উপদেষ্টা কি করেন, আসিফ নজরুল কি করেন, ভুয়া 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 স্লোগান দিয়ে আসিফ নজরুলকে মিলনায়তন থেকে বাইরে পাঠিয়ে তবে তাদের স্লোগান বন্ধ করেন। শুনে আসি কি অবস্থায় পড়েছিলেন আসিফ নজরুল। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ যে ক্ষমতায় আসার আগে আসিফ নজরুল বলেছিলেন রাষ্ট্র ক্ষমতায় গেলে জান প্রাণ দিয়ে ন্যায় বিচারের জন্য কাজ করব, কিন্তু দায়িত্ব পাওয়ার পর সাগর রুনি হত্যা, সাম্য, হাদি হত্যা সহ বহু মামলার বিচার এখনো ঝুলে আছে। আমরা তাই প্রশ্ন করেছি আপনি কি করেছেন, কিন্তু তিনি কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। তিনি একজন অযোগ্য উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বলা হচ্ছে, কিন্তু তারপরে দেখা গেল মিলনায়তনের বাইরে লোকজন জড়ো হয়ে আসিফ নজরুল পালাইছে, আসিফ নজরুল পালাইছে এই কথা বলে রীতিমতো একরকমের ক্ষোভ আর আনন্দের মিশ্রণে এক উৎসব শুরু করেছেন। দেখেন আসিফ নজরুল মানে যত বড় বড় কথা বলে সংবাদপত্রের শিরোনাম হন, হয় তিনি ফেসবুক স্ট্যাটাস দেন ঘরের নিরিবিলিতে বসে নিরাপদ জায়গায় বসে খালেদা জিয়াকে কত ভালোবাসেন সে প্রসঙ্গে এখন লেখেন যাতে বিএনপি ক্ষমতায় এলেও মন্ত্রিত্ব পান, কিংবা গোলামীর দিন শেষ লিখে দেন যাতে বিএনপির পরিবর্তে ভারতীয় আধিপত্যের আরো বিরোধী শক্তি ক্ষমতায় এলেও তাকে বিবেচনা করেন। এসব কারণে তিনি ফেসবুকে অনেক সক্রিয়ভাবে লেখেন। তিনি খুবই অল্প মানে জনগণের উপস্থিতিতে, জনগণ নয় মানে অল্প সুধীজনের উপস্থিতিতে বিভিন্ন সেমিনারে এমন সব মানে বাইট ছাড়েন সাংবাদিকদের জন্য যে সেটাও শিরোনাম হয়। যেমন কদিন আগে বলেছেন সবাই শুধু আমাকে নিয়ে স্টোরি করে, কারণ হচ্ছে গিয়ে আমাকে নিয়ে কথা বললেই অনেক বেশি ভিউ হয়, মনিটাইজ হয়, মানে তিনি খুব অভিমানী। তিনি বলেছেন তিনি সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হন। কিন্তু আসিফ নজরুল যে কোনোভাবেই কোথাও দাঁড়াতে পারবেন না তার প্রমাণ তিনি শুধু সাইবার বুলিং হন তার নয়, তাকে ব্যক্তি হিসেবে একরকমের ভুয়া মনে করার প্রবণতা আমরা দেখতে পাই সেই জুলাই মাসেও, যখন মাইলস্টোন স্কুলে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। মানে একটা বিমান ভূপাতিত হয় ছেলে মেয়েদের স্কুলটার ওপরে এবং অসংখ্য শিশু সেখানে নিহত হন। মানে রীতিমতো বিক্ষোভ ছড়িয়ে পড়ে যে নিহতের সংখ্যা, আহতের সংখ্যা সরকার কেন প্রকাশ করছে না। আসিফ নজরুল তখন ভাবেন তিনি সকলের প্রিয় মুখ, পরিচিত মুখ, জনপ্রিয় উপদেষ্টা, তিনি ওরকম একটা শোক আর ক্ষোভের মধ্যে শিক্ষা উপদেষ্টা আর প্রেস সচিবকে নিয়ে মাইলস্টোন স্কুলে গিয়েছিলেন ক্ষোভ প্রশমন করতে। এবং আসিফ নজরুল ওখানে গিয়ে আমি একজন অভিভাবক হিসেবে এসেছি, আপনাদের শোকই আমার শোক, এসব কথা বলে বুঝ দেওয়ার চেষ্টা করলে তখন আসিফ নজরুলের বক্তব্য শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং শিক্ষার্থীরা সভাকক্ষ লক্ষ্য করে, মানে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, প্রেস সচিব মিলে তখন গিয়ে যে সভাকক্ষে গিয়ে লুকান, অবরুদ্ধ হন। এরপরে 9 ঘন্টা রীতিমতো সেনাবাহিনী, পুলিশ ফোর্স পাঠান, মানে বাহিনীর পর বাহিনী পাঠিয়ে ফোর্সের পর ফোর্স রিইনফোর্স করে তাদেরকে 9 ঘন্টা করে উদ্ধার করতে হয়েছিল। ওই সভাকক্ষে গিয়ে লুকালেও আসিফ নজরুল তখন কিন্তু শিক্ষার্থীরা সভাকক্ষ লক্ষ্য করে পানির বোতল, ইট, পাথর এসব ছুঁড়ে মারতে থাকেন এবং এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা অংশ ঘন্টার পর ঘন্টা ধরে স্কুল মাঠে বিক্ষোভ প্রদর্শন করেছেন, স্লোগান দিয়েছিলেন এই আসিফ নজরুলের বিরুদ্ধে। তো এই আসিফ নজরুলের পক্ষে সত্যিই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চলে যাওয়া সম্ভব? দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ নজরুলের একই আইন বিভাগের শিক্ষক, তিনি আইন উপদেষ্টা, আইন বিভাগের শিক্ষককে মবের শিকার করে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টর কামাল হোসেন আর অ্যাডভোকেট জেদাই খান পান্নার আয়োজনে 71 মঞ্চের আয়োজনে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়েছিলেন। সেখানে মব দিয়ে তাদের অপমান করে তারপর পুলিশে ধরে নিয়ে মাসের পর মাস জেল খাটানো হয়েছে ভুয়া মামলায়। এবং ডক্টর আসিফ নজরুল
টু শব্দটি উচ্চারণ করেননি। তাহলে আপনি মনে করেন এই আসিফ নজরুল সত্যি নীরবে আরামে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন? কারণ তাকে তো এই যে যারা ক্ষমতায় বসিয়েছে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি মানে জাতীয় নাগরিক পার্টির নেতা, 24 জুলাই আগস্ট আন্দোলনের শীর্ষ নেতাদের একজন, তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে আসিফ নজরুল তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এই নাসিরউদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রীর বাড়ি থেকে, মানে হেয়ার রোডে পাশাপাশি থাকতেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর আসিফ নজরুল, এই নাসিরউদ্দিন পাটোয়ারি দেয়াল টপকে আসিফ নজরুলের বাড়ি গিয়ে আসিফ নজরুলের পালা ছাগল রাতের বেলা চুরি করে এনে জবাই করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়িতে বসে খেয়ে ফেলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা রিফাত রশিদের সঙ্গে মিলে। সে খবরও কয়েক মাস পরে সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল, কিন্তু আসিফ নজরুল টু শব্দটি করতে পারেননি। কারণ যে ছাত্ররা তাকে মাথায় উঠিয়ে উপদেষ্টা বানালো, সে ছাত্ররা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে এভাবে অপমান করতে পারে, সেটা আসিফ নজরুল সম্ভবত এখনো মেনে নিতে চাইছেন না। এই আসিফ নজরুল বিএনপির নির্দেশনায় কাজ করেন, সে কথা এমনকি আসিফ নজরুলের আরেক প্রিয় ছাত্র আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, জুলাই আগস্ট আন্দোলনের নেতা, এনসিপির বড় নেতা, তিনিও রীতিমতো বিবৃতি দিয়ে বলেছিলেন যে তিনি বিএনপির পক্ষে কাজ করেন। আর বিএনপি যারা কিনা একসময় তাদের সুখ সুবিধা ভোগ করেছেন আর পরে সরকারে গিয়ে পাল্টে গিয়ে বিএনপির সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছেন, তাদের একজন বলে চিহ্নিত করেন এই আসিফ নজরুলকে। কাজেই আসিফ নজরুলের মতো ভয়াবহ বিপদে উপদেষ্টাদের আরো অনেকে আছেন, কারণ যারা আর কখনোই তাদের পুরনো জীবনে ফিরে যেতে পারবেন না। আসিফ নজরুলদের ক্ষমতায় বসানো নাহিদ ইসলাম, এনসিপির নেতা, তিনি সে কারণে কয়েক মাস আগে সংবাদ মাধ্যমে যেচে পড়ে গিয়ে এই সাক্ষাৎকার দিয়ে এসেছিলেন যে উপদেষ্টাদের প্রত্যেকেই সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন। আসিফ নজরুলও নিশ্চয়ই রেখেছেন। তিনি এবং তার মতো তার উপদেষ্টা পরিষদের অনেক সহকর্মী জানেন যে এই মন্ত্রিত্ব বা বিশেষ সহকারী পদ এগুলো যদি স্থায়ী না হয়, তাহলে নিশ্চিতভাবেই ভুয়া ভুয়া স্লোগানে কোথাও দাঁড়ানোর জায়গাই হবে। সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওনাকে নিয়ে কিছু কথা বলতেই হয়। উনি একটা কথা বলছে যে বর্তমান যে সরকার বা এই যে নির্বাচন কমিশন, ওনারা নিরপেক্ষ না। ওনাদের দিকে আঙুল তুলে বলছে ওনারা যদি এরকম ভাবে চালায়া যেতে থাকে, মানে একদিকে যদি হেলা যায়, তাহলে এনসিপি নির্বাচনে নাও যাইতে পারে, এরকম কথাও বলছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওনার উপরে ঝাঁপায় পড়ছে অনেকে। কেন ঝাঁপায় পড়ছে? ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উনি যখন উপদেষ্টা ছিলেন তখন শত শত কোটি টাকা উনি আত্মসাৎ করছেন, এরকম অভিযোগ এই ফেসবুকে পাওয়া যাচ্ছে। বট বাহিনী নামে একটা বাহিনী আছে, তারা করতেছে। এই বট বাহিনী ভাই দুই পক্ষেই আছে, সব দিকেই আছে, এটা চলতে থাকবে। এটা হলো ভাই মিডিয়া যুদ্ধ, এই সোশ্যাল মিডিয়া এগুলো চলবেই। যাই হোক, অভিযোগ যেহেতু আসছে সেহেতু আমি দুদকের দৃষ্টি আকর্ষণ করব। হ্যাঁ, দুদক ওনাকে একটু চেক করেন না ভাই। এত মানুষ বলতেছে, এই কথাটা অনেকদিন যাবো শুনতেছি ওনার নামে। আর ওই যে মাহফুজ আলম, ওই একজন আর এই একজন, মানে দুইজন, এই দুজনের নামে শুনতেছি যে ওনারা টাকা পয়সা আত্মসাৎ করছে। দুদক ওনাদের চেক টেক করে আমাদেরকে একটা গ্রিন সিগন্যাল দেন, না একটা রেড সিগন্যাল দেন। রেড সিগন্যাল দিলে ধরে ফেলামো, গ্রিন সিগন্যাল দিলে আর কোনো কথা বলতে পারবেন না কেউ। হ্যাঁ ভাই, আমার মনে হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনি নিজেই দুদককে জানান যে ভাই আমারে চেক করেন, আমার পিছনে সবকিছু ঘাইটা দেখেন, আমার ব্যাংক ব্যালেন্স দেখেন, এগুলো প্রমাণ দেন। না দিলে এই ধরনের কথা তো আসতেই থাকবে, থামাবেন কেমনে? থামাইতে পারবেন না। যাই হোক, নাহিদ ইসলাম যেমন দেখেন নিজের কথা সবকিছু ক্লিয়ার করে দিছে। এই নির্বাচনে দাঁড়াবার সময় ওনার কাছে কি আছে না আছে, ওনার কি উপার্জন, সবকিছু আয়নার মতো পরিষ্কার। এবং এমনও কথা শোনা যাচ্ছে, হ্যাঁ, জামাতে ইসলাম ওনার জন্য জান প্রাণ দেওয়ার চেষ্টা করতেছে ওনাকে সংসদে নেওয়ার জন্য। ইনশাল্লাহ আমার মনে হয় জামাতে ইসলামের এই আশা পূর্ণ হবে। আবার দেখেন জামাতে ইসলাম ওনার জানি দুশ্মন, জানি দুশ্মন আমাদের পীর সাহেবকে, চরমনাই পীর সাহেবকে এই সংসদে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করছে। বলছে যে ওনার এখানে তো আমরা কোনো প্রার্থী দেবই না, আমাদের যে প্রার্থী ছিল ওনাকে আমরা অলরেডি নিয়ে চলে আসছি, এখন আমরা ওনার জন্য মাঠ পর্যায়ে পরিশ্রম করব, ওনাকে আমরা সংসদে নিয়ে যাব, এরকম ওয়াদা করছে। দেখছেন, জানি দুশ্মনের জন্য। কয়েকদিন তো সবাই ভাই খালি হাততালি বাজাইলাম আর বগল বাজাইলাম, কি ভাঙা গেছে। এখন আর ওই আলোচনা নাই। আলোচনা চলে আসছে শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচনে। এই নির্বাচনটাও হইতে দিল না। ডাকসু নির্বাচন যখন এরকম বন্ধ করতে চাইছিল, আপনাদের মনে আছে একদম শেষের দিকে 1 ঘন্টা বাকি ছিল, তখন শিশির মনির করিডোর দিয়া দৌড়ায় যায় কিভাবে জানি আপিল টাপিল কইরা গ্রিন সিগন্যালটা নিয়ে আসছে যে নির্বাচন হবে। ডাকসু নির্বাচনটা কিন্তু আটকাই দিছিল। আমার মনে হয় শিশির মনির সাহেব নাই, উনি যদি ঢাকায় থাকতো নিশ্চয়ই আবার ওই করিডোর দিয়া দৌড়ায় যায় আবার গ্রিন সিগন্যালটা নিয়ে আসতে পারতো। উনি নাই বলে পারলো না। এই নির্বাচনটা এখন স্টে অর্ডার দিয়া থামাই দেওয়া হয়েছে, কবে হবে জানি না, কিন্তু কাজটা কেমন হইলো, তাই না? যারা বলি আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্র মানে তো ভোট দেওয়া, তার মানে আপনি ভোট দিতে দিলেন না, কেমন গণতন্ত্র চাইলেন? মানুষের মনে এইসব প্রশ্ন কিন্তু এখন বড় হয়ে দেখা দিতেছে যে ভাই কি ব্যাপার, ওনারা কেন ওই আগের ওদের মতোই কেন ব্যবহার করে? যেমন মির্জা ফখরুল সাহেব আজকে দেখলাম বলতেছে সেই আগের একই কথা, শুনতে ভালো লাগে না, ওই 71-এর বিচার হইতে হবে, ওই একই কথা, তাদের চরিত্র নিয়ে টানাটানি, আবার ওই রাজাকার। এর মধ্যে দেখেন রাস্তা থেকে ছাত্র দল থেকে এই যে নির্বাচন কমিশনার এখানে যে ওনারা বসলো সবাই মিলে 2 দিন না 3 দিন তো ছিল, এখান থেকে যখন বলতেছিল এই রাজাকাররা আর এই দেশে থাকতে পারবে না, এটা শোনার পর জানেন একটু রাগ হয়নি আমার, কিন্তু খুব কষ্ট পাইছি। সেই একই কথা, এই রাজাকাররা কেমনি দেশে থাকে দেখে নিমু, পাকিস্তান পাঠায় দিবে। হ্যাঁ, এই রাজাকারের ছেলেপেলেরা, রাজাকারের বাচ্চারা বইলা একজন তো চলে গেছে,
যাই আবার আজকে দেখলাম এখানে দিল্লিতে প্রেস কনফারেন্স করতেছে, মানে প্রেসের সঙ্গে বসছে। আপা বসে নাই, আপার লোকজনরা বিদেশ থেকে চলে আসছে, প্রেস কনফারেন্স করতেছে, প্রেসের সঙ্গে কথাবার্তা বলতেছে। ওনারা মানে শেখ হাসিনা মানে আমাদের আপা ক্ষমা চাইবে না, প্রশ্নই উঠে না ক্ষমা চাওয়ার, বরঞ্চ ডক্টর ইউনূসকে ক্ষমা চাইতে হবে ওনাদের কাছে, আপার কাছে। এরকম কথাবার্তা বলছে। আমি জানি না ভারতবাসী কিভাবে দেখতেছে, কোন চোখে দেখতেছে। ওনাদের মাটি ব্যবহার কইরা ওনাদের এখানে অফিস টফিস প্রেস কনফারেন্স আরো কত কিছু চলতেছে। আমার তো মনে হয় ওইখানে আওয়ামী লীগ কয়েকদিন পর মিছিল বাইর করতে পারে। হ্যাঁ, দেখা গেল কলকাতায় মিছিল বাইর করছে, কারণ ওই যে একই তো আমরা, ওরাও বাংলা কথা বলে আমরাও বাংলা কথা বলি, ওরাও জয় বাংলা বলে আমরাও জয় বাংলা বলি, এক হয়ে যেতে অসুবিধা কি, তাই না? অনেক আশা করছিলাম ভাই পরিবর্তন আসবে, অন্তত এই রাজাকার শব্দটা আর ওই ৭১-এর কার্ডটা যদি আর না খেলতো খুব খুশি হইতাম। হ্যাঁ ভাই, মনে হইতো তো যে না একটা পরিবর্তন আসছে, ওই রক্তের একটু হইলো মূল্যায়ন হইতো, রক্তের প্রতি সম্মান রেখে যদি ওনারা এই কথাগুলো বন্ধ করতো মন থেকে খুশি হইতাম। এই কথাগুলো নিতে পারি না ভাই। হ্যাঁ, আমাদের দেশের মানুষ নিতে পারে নাই তো, যখনই বলছে এই রাজাকারের বাচ্চা কাচ্চারা তখনই তো ভাই ঝাঁপায়া পড়ছে। ৫ই আগস্টটা হয়েছে কেন? ওই রাজাকার কথাটা বইলাই তো, আবার বলতেছে ওই রাজাকার কথাটা আবার সামনে নিয়ে আসতেছে। আমি তো ভাবতাম মাঠ পর্যায়ে লোকেরা বলে আচ্ছা ঠিক আছে, ওদের ক্ষোভ আছে, রাগ আছে, থাকতেই পারে, এটাই তো চলবে ভাই। এই পক্ষে এই পক্ষের বকাঝকা করবে, এই পক্ষ ওই পক্ষের বকাঝকা করবে, এর দুর্বলতা নিয়ে এই টান দিবে, এই দুর্বলতা নিয়ে এই টান দিবে। কিন্তু বড় বড় নেতারা যখন এগুলা বলে তখন তো মাঠ পর্যায়ে বলাটা অস্বাভাবিক কিছু না, বরঞ্চ আরো বাইরে যাবে। এই নির্বাচন আসার আগ পর্যন্ত দেখেন এটা নিয়ে আরো অনেক ঘটনা ঘটবে। এই ঘটনাটা কেমন হইতেছে জানেন? এখন মগের মূল্যকের দিকে যাইতেছে, জোরজার মূল্যক তার এদিকে যাচ্ছে, তো যে দখল করতে পারে ভোট কেন্দ্র, এরকম ব্যাপার হয়ে যাইতেছে। কিন্তু পারবে কি? না, পারবে না ভাই, পারবে না। অনেক সহ্য করতেছে তো প্রশাসন, দেখেন কতটুকু সহ্য করতেছে। আপনারা তো দেখছেন এই পাহাড়তলি একটা জায়গা, নামটা ভুলে গেছি, আমাদের এক র্যাব ভাইকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে, উনি শাহাদাত বরণ করছেন। ওনাদের ৪ জন আহত হয়েছে, একজন শাহাদাত বরণ করছে আর ৩ জন এখনো হাসপাতালে আইসিইউতে আছে। ওনারা কারা? আইনের লোক। হাই হাই, র্যাবের এই কালো ড্রেস দেখলে তো এমনি মনের মধ্যে কামড় দেয়, ভয় লাগে, রাস্তাঘাটে দেখলে ভয় লাগে। তাদের উপরে হাত তোলা, এরা কারা? আমাদের মিডিয়া জানায় না, জানতেও চাই না। সন্ত্রাসীদের কোনো দলের নাম থাকা উচিত না, কোনো দলের নাম ব্যবহার করলে আমার মনে হয় ওই দল থেকে তাদেরকে ধরে দেওয়া উচিত। এরা যেখানেই থাকুক, র্যাব ওয়াদা করছে এরা যেখানেই থাকুক এদেরকে খুঁজে আইনের সামনে নিয়ে আসবে। দেখেন আমরা কিভাবে নিরাপত্তা পাবো, কত বড় ভয়ের ব্যাপার না যে আইনের লোককে ওরা গুলি করছে, হ্যাঁ অস্ত্র ছিনিয়ে নিয়ে ওনার পায়ে গুলি করছে, তারপর ওইখানে পিটাইয়া মারছে। চিন্তা করা যায় আইনের লোককে, আর আমরা সাধারণ মানুষ তাইলে ভয় ঢুকে গেছে তো ভাই। কিন্তু প্রশ্ন হলো আইনের লোক কি ওনাদেরকে রুখতে পারে না? পারে ভাই। ওই আগের ফর্মুলায় যাইতে হবে ভাই, আগের ফর্মুলায়। ওইটা না করলে পারবে না তো ভাই। কারণ কি জানেন? আপনি ধৈরা আদালতে দিবেন, ওর জন্য ওই ক্রিমিনালের জন্য 10টা উকিল দাঁড়ায় যাবে, 10টা উকিল দাঁড়ায় যাবে। 2 মাস 2.5 মাস পর আবার ছুটে নিয়ে আসবে, আবার ওই ক্রাইম করবে। ওনারা ধৈরা দিবে, আপনারা ছাইরা দিবেন, এভাবে চলতে পারে। যার জন্য ওইটা চলতো, ওইটা মুখে আনতে চাই না, ওইটা না হইলে থামানো যাবে না। কিন্তু ওইটা কি ওনারা করতে পারে না? ওনাদের উপরে এত বড় জুলুম হইলো, ওনাদের একজনকে শাহাদাত বরণ করতে হইলো, শহীদ হইতে হইলো, তারপরেও কেন একটা গুলি চালায় নাই? কারণ কি জানেন? একটা মানুষকে গুলি চালাইতে গেলে দেখা গেল একদম নিষ্পাপ মানুষ, মাসুম মানুষ, যে কোনো অপরাধের সাথে জড়িত না, ওই গুলিটা যদি ওর গায়ে লাগে তখন কি জবাব দিবে? যার জন্য গুলি চালাইতে পারে না। কিন্তু গুলি চালাইতে গেলেও তো আবার আমরা বলি মানবাধিকার ধ্বংস হয়ে গেল, মানবাধিকার নাই এই দেশে। হ্যাঁ, এরকম প্রশ্ন চলে আসবে না? এই সুশীলরা ঝাঁপায় পড়বে না টকশুতে, ওই একই কথা বলবে এই দেশে কোনো মানবাধিকার নাই, আবার ওইটা চলতেছে। ভাই ওইটা না চললে থামানো যাবে না, আবার থামানো যাবে যদি জনগণ জায়গা উঠে। ভাই একটা এলাকার মধ্যে ধরেন 100 ক্রিমিনাল আছে, কিন্তু ওইখানে তো ভাই থাকে ধরেন 20,000 লোক থাকে। এই 20,000 লোক যদি রাস্তায় নামে, ওই 100 লোক টিকবে না। কিন্তু ওইটাও তো আবার মব জাস্টিস হয়ে গেল, আবার সেই একই কথা বলবে আমাদের এই বুদ্ধিজীবীরা টকশুতে, এই দেশ ধ্বংস হয়ে গেল, মব জাস্টিস। কোন দিকে যাইবেন? একটা দিকে তো যাইতে হবে ভাই। হ্যাঁ ভাই, ওই 111 এর সময় অপারেশন ক্লিন হার্ট দেখছেন না? টাকা পয়সা ফালাই দিত, কাপড়ে পেস্টাপ করে দিত, হার্ট অ্যাটাক হয়ে বইরা যেত, তো হার্ট অ্যাটাক হয়ে ওদের দেখলে। সেই বাহিনী তো একই বাহিনী, কিন্তু ওনারা ওই রূপটা দেখাইতে পারতেছে না, কারণ ওই যে মানব অধিকার লঙ্ঘন হবে এই জন্য দেখাইতে পারতেছে না। আর ক্রিমিনালরা ওই মানব অধিকার লঙ্ঘন হওয়ার সুযোগ নিয়ে এই অস্থিরতা বাড়ায় রাখছে চারিদিকে। ভাই বুঝিনি তো, র্যাবের একজনের গায়ে যদি হাত তুলতে পারে, র্যাবের একজনকে যদি এভাবে মারতে পারে, আপনি আমি কি? মনের মধ্যে প্রশ্ন আসে না ভাই? আসে তো, ভয় লাগে ভাই, আসলেই ভয় লাগে। যাও, সমস্ত ভয় কাটায় একটা নির্বাচন হয়ে যাক। হ্যাঁ ভাই, একটা নির্বাচন হয়ে যাক, একটা নির্বাচিত সরকার আসুক। এবং সবচেয়ে বেশি খুশি হবো কোনটা জানেন? ডক্টর ইউনূস স্যার যদি বিদায় নিয়ে ওনার আসল কাজে চলে যায়। হ্যাঁ ভাই, ওনার একটা আলাদা জীবন আছে, ওই জীবনেও যদি উনি ফেরত যায় তাহলে সবচেয়ে খুশি হবো। ওনার মতো ভদ্রলোকের জন্য এই দেশ না। হ্যাঁ ভাই, ওনার মতো ভদ্রলোকের জন্য এই দেশ না। রাফ এন্ড টাফ হইতে হবে, আইনকে কাজে লাগাইতে হবে। বর্তমানে যে আইন আছে, আইন দিয়ে ভাই একটা দেশকে না সুন্দরভাবে গড়ে তোলা যায়, কোনো ব্যাপারই না। কিন্তু আমরা তো আইন মানি না। আইন মানলে কি আর ওইভাবে আইনের লোকের গায়ে হাত তুলতে পারি? বলেন আপনারা। নিশ্চয়ই না। আসলে হয়েছে কি জানেন? চারিদিকে নেশা পানি, এমন নেশা আছে, এমন নেশাখোররা আছে, এরা নেশা করার পর কে আইনের লোক, কে সাধারণ লোক মাথায় নিতে পারে না, হিংস্র হয়ে যায় ভাই। মাদকে ছায়া গেছে ভাই, মাদক ছায়া গেছে। আমরা এক বদির কথা জানতাম, ওই যে পাহাড়ি এলাকায় বদি, এরকম অনেক বদি বাংলাদেশের চারিদিকে ছড়ায় ছিটে আছে। এই সব বদিদেরকে ধ্বংস করে দিতে হবে, ওর বদ কার্য ধ্বংস করে দিতে হবে নির্বাচনের আগে।
নাহলে সুষ্ঠু নির্বাচন হবে না। যতই চিল্লাই না কেন, ডক্টর ইউনূস স্যার আপনি বলছিলেন নির্বাচনের সময় আমরা যেন বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে যাই, কারণ কিভাবে একটা নতুন বাংলাদেশ জন্ম নিচ্ছে ওরা যেন সাক্ষী হইতে পারে, নিজের চোখে দেখতে পারে। কিন্তু এখন যে পরিবেশ, যে অবস্থা, আইনের লোকই নিরাপত্তাহীনতা ভুগতেছে, আমরা কোথায় যাবো? আমি আমার বাচ্চা নিয়ে ওই ভোট কেন্দ্রে যাবো না? আপনাদেরকে প্রমাণ দিতে হবে আগে, এবং চোখে দেখতে চাই পুরো দেশ আয়নার মতো পরিষ্কার, সবাই আইন মাইনা চলতেছে, কোন রকম অঘটন কোথাও ঘটতেছে না। যত তাড়াতাড়ি পারেন নির্বাচনের পরিবেশ ফিরে আনেন, মানুষের বিশ্বাস অর্জন করেন। মানুষের বিশ্বাস অর্জন না করলে মানুষ কি যাবে ভোট দিতে? নিজের জীবনে রিস্ক নিয়ে যাবে না, তার মানে নির্বাচন ভালো হবে না। এটা মাথায় রাখেন, তাড়াতাড়ি পরিবেশ ফিরে আনেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় না থেকেও জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য যখন দেশের মধ্যে কেউ কেউ আমাদের মধ্যে থেকে করছেন, সেটি এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় উঠে আসছে। গবেষণাধর্মী আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট তেমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আমি দ্য ডিপ্লোম্যাটের অংশবিশেষ আপনাদের সাথে একটু শেয়ার করি, এবং নিঃসন্দেহে তাদের হিসেব একেবারে খারাপ নয়, কোথাও কোথাও আমাদের দ্বিমত থাকতে পারে। দ্য ডিপ্লোম্যাট বলছে যে ভোটের আর মাত্র 1 মাসেরও কম সময় বাকি রয়েছে। এর মধ্যে নানান জরিপ পরিচালিত হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে। সেই সব জরিপের কোনোটিতে বিএনপি ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে, আবার কোনো জরিপ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছে। ডিপ্লোম্যাট বলছে যে আসন্ন নির্বাচন মূলত দুই শক্তির লড়াই। তারা হলো মধ্য ডানপন্থী বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম অতি ডানপন্থী জামায়াত নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট। এবং বিএনপি আর জামায়াতে ইসলামী একসময় মিত্র থাকলেও তারা পরবর্তীতে এসে তুমুল বৈরী সম্পর্কের মধ্যে নিমজ্জিত হয়েছে, এমনটা বলা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে এখানে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে রাজনৈতিক ময়দান থেকে সরে যাওয়ার পর বিএনপি এবং জামায়াতের মধ্যকার এক সময়ের যে মিত্রতা ছিল, যে মধুর সম্পর্ক ছিল, সেই মধুরতা এখন আর নেই। গত 1 বছরের সংবিধান সংস্কার, নির্বাচন আয়োজনের সময়সহ নানা ইস্যুতে দুই দলের মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে। জামাত ইসলামী সম্পর্কে বলা হচ্ছে যে 1971 সালে দেশটির মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করে এবং ভয়াবহ যুদ্ধাপরাধে অংশ নেয়। এর ফলে দলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শক্ত সংগঠন ও মাঠ পর্যায়ের নেটওয়ার্ক থাকা সত্ত্বেও জামাত দীর্ঘদিন উল্লেখযোগ্য নির্বাচনী সাফল্য পায়নি। এবার সেই চিত্র হয়তো বদলাতেও পারে, এমনটা মোটামুটি হালকা করে বলা হচ্ছে এখানে। যেহেতু সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন, সেগুলো প্রত্যেকটিতে জামাতে নিরঙ্কুশ, জামাত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়, সেটিকে উল্লেখ করে এখানে বলা হচ্ছে। আওয়ামী লীগ সম্পর্কে বিস্তারিত কী বলা হচ্ছে এখানে? আওয়ামী লীগ সম্পর্কে বলা হচ্ছে যে এটি দল হিসেবে নির্বাচন করতে না পারলেও তাদের কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যদিও সেটি সংখ্যায় অনেক কম। দশকের পর দশক ধরে আওয়ামী লীগের ভোট ব্যাংকও 30 থেকে 40% মধ্যে ছিল। পতনের পর, অর্থাৎ 5 আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার জনপ্রিয়তা খানিকটা কমলেও এখনও উল্লেখযোগ্য। আওয়ামী লীগ সমর্থকরা কাকে ভোট দেবেন সেটি এই নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে, বিশেষ করে যদি লড়াইটা হাড্ডাহাড্ডি হয়। বলা হচ্ছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে 8 থেকে 10% ধর্মীয় সংখ্যালঘু অতীতে আওয়ামী লীগকে ভোট দিতেন। বিএনপি ও জামাত দুই দলই এখন এই ভোটারদের টানতে চাইছে, এবং নেতৃত্ব পর্যায়ে দুই দলই আওয়ামী লীগ সমর্থকদের আকর্ষণ করতে নিজেদের ভাবমূর্তি পাল্টানোর চেষ্টা করছে। এটা আমরা সবাই জানি। জামাত তো ঘোষণা দিয়েই দিয়েছে যে আওয়ামী লীগের যদি কেউ, মানে জামাতে কোনো নেতা এরকম বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের কেউ যদি জামাতে জয়েন করে তবে তাদের সব ধরনের দায়িত্ব জামাতে ইসলামীর। যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ের উপর রয়েছে, শত শত হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন, আটক হওয়ার আতঙ্কে রয়েছেন, যাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, ঘর বাড়ি লুট হয়ে গেছে, এখন সব দায়িত্ব জামাত ইসলামী নিতে চায়। আর জামাত এবং এনসিপি সম্পর্কে যেটি বলা হচ্ছে, ডিসেম্বরের শেষ দিকে তারা জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে জোটে টেনেছে। কী কারণে? আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, তার নেতৃত্বাধীন এলডিপিকে যুক্ত করে জামাত ইসলামী মুক্তিযুদ্ধকালীন কলঙ্ক মোছার চেষ্টা করছে। আর ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এনসিপির ধর্মনিরপেক্ষ অংশ ভেঙে যাওয়ায় তরুণ ভোটারদের টানার আশা অনিশ্চিত হয়ে পড়েছে। যেহেতু এনসিপির যে কিছুটা হলেও ভাবমূর্তি ছিল, তাদের যে কর্মকাণ্ড, নানান বিষয়ে বিতর্কিত কার্যকলাপ, সেখান থেকে তো মানুষ বিমুখ হয়েছে। মানুষ মনে করছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। মানুষের ক্ষোভ, বঞ্চনা, এগুলোকে পুঁজি করে, আবেগকে পুঁজি করে যেভাবে 5 আগস্টের আগে রাজপথে নামানো হয়েছিল, যেই আশার বাণী দেওয়া হয়েছিল সাধারণ মানুষের সামনে, সব কিছু তো উল্টে পাল্টে দিল এই এনসিপি নেতৃত্বে থাকা ছাত্র নেতারা। তো সেটি এখানে বলা হচ্ছে যে সবশেষ পর্যায়ে হলো এনসিপি যখন জামাত ইসলামীতে যোগ দিল, তাদের আসল চরিত্রে বেরিয়ে এলো, তাদের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে পড়ল, তখন এইসব স্বপ্নভঙ্গ হওয়ার কারণে তরুণ ভোটারদেরও নিশ্চয়ই আর জামাত ইসলামী আকর্ষণ করতে পারছে না। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ কাকে বেছে নেবে?
আদৌ কাউকে বেছে নেবে কিনা। এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘুরা বিএনপি বা জামাত কাকে বেছে নেবেন তা নির্ভর করবে তারা অতীত ভুলতে পারবেন কিনা। মানে এই 17-18 মাসে যে পরিমাণ অত্যাচার নির্যাতন তাদের উপরে হয়েছে সেই বিষয়টি এখানে বলা হচ্ছে, সেটির উপর নির্ভর করছে। জামাত এখন নিজেকে সংখ্যালঘু বা নারী বিরোধী নয় বলে দাবি করলেও প্রার্থী তালিকায় মাত্র একজন হিন্দু আছেন, তাও তো মাশাআল্লাহ অনেক, জামাত ইসলামী হিন্দু ব্যক্তিকে নমিনেশন দিয়েছে, কিন্তু কোনো নারী প্রার্থী নেই। বিএনপির ক্ষেত্রেও একই প্রশ্ন। তারেক রহমান আজ মধ্যপন্থী কথা বললেও অতীতে জামাতের সঙ্গে জোট বাঁধার বিষয়টি আলোচনায় আসছে। বিএনপির তালিকায় মাত্র 2 জন হিন্দু প্রার্থী রয়েছেন। অতএব খুব স্বাভাবিক কথা যে এই দেশ সবার, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার, তাহলে কেন অন্য ধর্মের মানুষেরা এত বেশি অবহেলিত প্রার্থী তালিকা অনুযায়ী? দ্য ডিপ্লোম্যাট যেটি বলছে যে আওয়ামী লীগ সমর্থকরা ভাববেন ভবিষ্যতের জন্য কোন দল তুলনামূলকভাবে ভালো বিকল্প। বিএনপির নতুন দৃষ্টি যেটি মানুষের সামনে প্রকাশ পাচ্ছে হয়তো তাদের কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য মনে হতে পারে, কিন্তু তারা কি দশকের পুরনো বৈরিতা ভুলে যেতে পারবে না? রাজনীতি মাঠে আওয়ামী লীগ এবং বিএনপি চির প্রতিদ্বন্দ্বী, এটি আমরা সবাই জানি, সেটি এখানে উল্লেখ করা হয়েছে। এবং দীর্ঘদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগ একে অন্যের সরকারকে অচল করেছে, রাজপথে রক্তক্ষয়ী সংঘাত করেছে। আজ সেই আওয়ামী লীগ সমর্থকরাই বিএনপির নির্বাচনী ভাগ্য বদলে দিতে পারেন। ভোটের দিনে তারা কি দলটিকে জয়ের সীমানা পার করিয়ে দেবেন? এটি হচ্ছে ডিপ্লোম্যাটের বিশ্লেষণ। কিন্তু আমরা তো জানি যে এর মধ্যে আওয়ামী লীগের হাইকমান্ড শেখ হাসিনা ভারতে বসে আওয়ামী লীগের ভোটার, কর্মী, সমর্থক সবার উদ্দেশ্যে তিনি বলেছেন যে নির্বাচন বয়কট করতে হবে। তাহলে যদি আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে না যায়, কেউ যে যাবে না সেটি তো আমরা সেভাবে বলতে পারি না নিশ্চিত করে। অবশ্যই অনেকেই যাবেন যার যার ব্যক্তিগত জায়গা থেকে, ব্যক্তি পছন্দের জায়গা থেকে, অথবা কোনো ক্ষেত্রে ভয়ের জায়গা থেকেও কেউ ভোট কেন্দ্রে যেতে পারে না। ভোট কেন্দ্রে যাওয়ার পরে সেই ব্যালট পেপার তারা কী করবেন, ছিঁড়ে ফেলবেন নাকি সিল মারবেন, এটি তাদের বিষয়, আমরা জানি না। তবে যেহেতু নির্বাচন বয়কটের কথা বলা হয়েছে, সেই জায়গা থেকে কতজন আওয়ামী লীগের কর্মী, সমর্থক, ভোটার তারা ভোট কেন্দ্রে যাবে বা সেই ভোটের উপরে কতটা এর ফলাফল নির্ভর করবে সেটিও নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। তবে মধ্য কথা এটাই যে আওয়ামী লীগই বড় ফ্যাক্টর নির্বাচনের মাঠে না থেকেও। ভালো থাকুন সবাই।